বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সিরাজদৌল্লা নাটকের যে বাকি অংশ, সেই বাকি অংশ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথম অংশে আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকেই আমরা দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করব। প্রথম পর্বে আমরা যেখানে আলোচনা ছিলাম সেখানে আমরা তার আগে আমি একটু প্রথম পর্বে কী কী আলোচনা হলো তোমাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি। প্রথম পর্বে আমরা দেখলাম যে সিরাজের সঙ্গে প্রথমে ওয়াটসনের কথা হলো। ওয়াটসনের যে পত্র ইংরেজদের সঙ্গে আদান প্রদান করেছিল সেগুলো ধরা হলো, তাকে বলা হলো এবং পরিশেষে সিরাজ তাকে তিরস্কার করে সভা থেকে তাড়িয়ে দিল এবং পরবর্তীকালে মশিয়েলা যিনি হচ্ছে ফরাসি প্রতিনিধি, সেই ফরাসি প্রতিনিধি মশিয়েলার কাছে তার অপারগতার কারণে, অর্থাৎ তিনি ফরাসিদের হেল্প করতে পারেনি, তার জন্য তাদের কাছে করজোরে ক্ষমা চাইছেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মশিয়েলা চলে যাওয়ার পর যে রাজার যে সভাসদগণ, সেই সভাসদগণের মধ্যে মির্জাফরের সঙ্গে কথা হচ্ছে। সেখানে মির্জাফর এবং মোহনলালের মীরমর্দনের মধ্যে অনেক রকম কথা হলো। সেখানে লাস্টে গিয়ে মীরমর্দন বলছে যে প্রধান সেনাপতি আমির ওমরাহ রাইস এরা মনে করেছে যে নবাব একা, নবাবের রাজ্য রক্ষা তো দূরের কথা, নিজের আত্মরক্ষার শক্তিটুকুও নেই। এটা কিন্তু বৃথা, কারণ আমরা নবাবের নেমক মানে লবণ বৃথাই খাইনি। এই কথা কিন্তু মীরমদন বলল, অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে আমরা কিন্তু নবাবের পাশে আছি, আমরা নবাবকে রক্ষা করার জন্য সর্বদা তার সঙ্গে থাকব, কারণ আমরা তার লবণ খেয়েছি। এই কথা তাদের মনে রাখা উচিত। এই পর্যন্ত আমরা কিন্তু আগের দিন পাঠ করেছিলাম বা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু আলোচনা করব এবং এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এবছরে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা শব্দের লাইন ধরে ধরে ব্যাখ্যা আমি এই ভিডিওটিতে করে দেব। তাই বন্ধুরা, একটুও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের এই সিরাজদৌল্লা নাটক থেকে যে 4 নাম্বার থাকবে সেই 4 নাম্বার কিন্তু তোমরা অনায়াসেই পেয়ে যাবে। আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা প্রথম পর্বের ভিডিওটি দেখোনি, সেই প্রথম পর্বের ভিডিওটি অবশ্যই তোমরা দেখে এসো, তারপরে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখলে তোমাদের আরও এই নাটকটি বুঝতে সুবিধা হবে। যাই হোক, আর একটি রিকোয়েস্ট বন্ধুরা, এখনই একটি লাইক করে দাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। এবার মির্জাফর বলছে, এই সব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, এখানে শেঠজি বলতে জগৎ শেঠ, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমর্দন যখন রয়েছে তখন আর ভাবনা কি, চলুন। অর্থাৎ মীরমর্দন যখন মির্জাফরের উদ্দেশ্যে বলল, আপনি কবে সিপাহসালার হয়ে তার জন্য অস্ত্র ধারণ করেছেন, বা আপনারাও তো নবাবের থেকে নিচু পদে হওয়া সত্ত্বেও আপনারা নবাবের সঙ্গে তর্ক করেছেন, যেরকমভাবে আমি আপনাদের সঙ্গে করেছি। তার কারণে মির্জাফর বলছে যে এই সমস্ত নিচু, অর্থাৎ যেহেতু তারা নিচু পোস্টে, তাই এদের দিয়ে যখন কাজ হবে তখন আমরা চলুন। কাদের কাদের বলছে না, রাজা রাজবল্লভকে বলছে, শেঠজিকে অর্থাৎ জগৎ শেঠকে বলছে, আর দুর্লভ রায় এদেরকে বলছে চলো আমরা এই দরবার ত্যাগ করি। আর কারা হচ্ছে নবাবের পক্ষে আমরা তাহলে জেনে নিলাম। এরা হচ্ছে এই শেঠজি, রাজবল্লভ, মির্জাফর, দুর্লভ রায়, এরা কিন্তু নবাবের বিপক্ষে। আর পক্ষে হচ্ছে গোলাম হোসেন, মোহনলাল, মীরমর্দন, এরা হচ্ছে নবাবের পক্ষে। এবার রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন, অর্থাৎ এই 3 জন বা এনারা সকলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন রাজদরবার থেকে। তখন সিরাজ বলছে, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন, তখন সকলে স্থির হয়ে দাঁড়ালো। আর দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। নবাব তখন বলছেন যে দরবার ত্যাগ করতে গেলে নবাবের অনুমতি নিতে হয়, সেটা কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? মির্জাফর বলছে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা,
সিরাজ বলছে বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়াটসন যে পত্র লিখেছিলেন সেই পত্র, তখন তিনি মুন্সিজিকে বলছে যে সিপাহসালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্রটা বের করো। সিপাহসালার বলতে এখানে মির্জাফরকেও কিন্তু এই ওয়াটস পত্র লিখেছিল। মুন্সিজি সেই পত্র বাছিতে লাগিলেন, কোথায় সে পত্রটা আছে সেটা খুঁজতে লাগলো। মির্জাফর বলছে আমার কাছে ওয়াটস পত্র লিখিয়াছেন, মানে একটু অবাক হয়ে তিনি বললেন। সিরাজ বলছে হ্যাঁ, নবাবের সিপাহসালার খোজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? বলছে খোজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রটা আপনার কাছে পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার হাতে চলে এসছে। মির্জাফর বলছে নবাবের অনুগ্রহ, আপনার যদি অনুগ্রহ হয় তাহলে দেখি। সিরাজ বলছে সভাসদদের শুনিয়ে দেবো। মির্জাফর বলছে পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সিরাজ বলছে সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার বলতে প্রধান সেনাপতি। পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মির্জাফর বলছে জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ বলছে রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। অর্থাৎ কেউ যদি রাজদ্রোহে লিপ্ত হয়, অর্থাৎ রাজার বিরুদ্ধে কোনো কাজ করে, তাহলে সেই প্রজার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় আপনি বিবেচনা করুন। মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজা রাজবল্লভ কি বলেন? নবাব তখন জিজ্ঞেস করলো। রাজবল্লভ বলছে আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? তখন তিনি একটু ব্যঙ্গ করে বলছে যে আমারও কি কোনো গোপন চিঠি বা লিপি আপনি আবিষ্কার করেছেন? সিরাজ বলছে রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ বলছে আমরা রাজবল্লভকে চিনি, তিনি কাঁচা কাজ করবেন না, অর্থাৎ তার চিঠি ধরা সম্ভব নয়। মির্জাফর বলছে নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। তাহার দিকে বলতে এখানে মির্জাফরের দিকে তাকালো এবং সিংহাসন থেকে নেমে আসলেন। সিরাজ বলছে জাফর আলী খাঁ আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তালার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। তাহলে নবাব চাইছেন এই সমস্ত কিছু যা যা হয়েছে সব ভুলে গিয়ে এখন যেহেতু বাংলার এখন দুর্দিন বা সময় খারাপ, এই দুর্দিনে সকলে যদি একসঙ্গে থাকা যায় তাহলে কিন্তু এই দুর্দিনকে সুদিনে পরিবর্তন করা সম্ভব। তাই তিনি সকলকে বলছেন যে বাংলার দুর্দিনে আমাকে অর্থাৎ রাজ্যকে ত্যাগ করবেন না। রাজবল্লভ বলছে এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? তখন রাজবল্লভ প্রশ্ন করছে যে এই দুর্দিনে যে আজকে বাংলার এই খারাপ অবস্থা, এর জন্য দায়ী কে? অর্থাৎ ইনডাইরেক্টলি তিনি নবাবকেই দায়ী করার চেষ্টা করলেন। আর এখান থেকে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিল এবং কেন বলেছিল? তা আমি তো অলরেডি বলেই দিলাম যে কেন বলেছিল, কারণ বাংলায় আজকে দুর্দিন চলছে, সেই দুর্দিন থেকে রক্ষা করার জন্য সকলের সহযোগিতা দরকার। অর্থাৎ আসন্ন প্রায় যে পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। রাজবল্লভ বলছে এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ বলছে আবারও বিচার। রাজা বলছে আবারও সেই কথা। রাজবল্লভ বলছে বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। তাহলে রাজবল্লভ বলছে এখনও সময় আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আমরা মিউচুয়াল বা আপোষে এই সমস্যার সমাধান করি। সিরাজ বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? বলছে এতদিন ধরে ওয়াটসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার পরেও কিন্তু আপনি এই কথাটা বুঝতে পারলেন না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করতে চাইছে।
কলকাতায় তারা সৈন্য সমাবেশ করছে, চন্দননগর আক্রমণ করলো, কাশিমবাজারের অভিমুখে অভিযান করছে, এই সবই কি শান্তি স্থাপনের কাজ? নবাব এটা রাজবল্লভের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিলেন। জগৎ শেঠ বলছে, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। তাহলে জগৎ শেঠ দায়ী করছে এসবের পিছনে কি কাকে না, যে তিনি যে কলকাতায় অর্থাৎ নবাব কলকাতা আক্রমণ করে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সেই ঘটনাকে দায়ী করছেন। সিরাজ বলছে, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। অর্থাৎ কলকাতার যে দুর্গ ছিল সেই দুর্গকে তারা এমনভাবে দুর্গটাকে শক্তপোক্ত করছিল যাতে সেখানে সেনা ঘাঁটি স্থাপন করা যায়, আর সেটা দেখেই কিন্তু নবাব সেটাকে আক্রমণ করেছিল। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? বলছে কোম্পানি ব্যবসা করতে এসছে ঠিক আছে, কিন্তু সেখানে দুর্গ কেন স্থাপন করতে যাচ্ছে, তাও আবার এত পাকাপোক্তভাবে? মির্জাফর বলছে, আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? বলছে, আমাদেরকে কি করতে বলছেন? সিরাজ বলছে, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। বলছে, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। বলছে, এই বাংলার এই সমস্যা থেকে যদি আমরা মুক্ত হই তখন আপনারা না হয় আমার বিচার করবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন, সকলে তখন চুপচাপ রইলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? তাহলে আত্মীয় সংজ্ঞা হিসাবে এখানে সিরাজদৌল্লা কি বলছেন, যে বলছে বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি জানি। অর্থাৎ জাফর আলী খাঁকে নবাব উৎসাহিত করার জন্য তার প্রশংসা করলেন। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন। সকলের দিকে একটু তাকালেন এবং কে কী ভাবছে এটা দেখার পর আবার বলতে লাগলেন যে রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা। এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি মনোভাব ফুটে উঠেছে বা বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য কিভাবে বজায় ছিল সেটা ব্যাখ্যা করো। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, আবার চারিদিকে চেয়ে আবার বলছেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, ভালো করে এই প্রশ্নটা তোমরা একটু শোনো। বলছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। এ কথার তাৎপর্য ব্যাখ্যা করো। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান। বলছে শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী
নিশাবসানে অর্থাৎ রাত্রি অবসানের অপেক্ষায় রয়েছে, প্রহর গুনছে। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিও, রোধ করব মরণের অভিযান। মির্জাফর বলছে জাহাপনা জনাব। সিরাজ বলছে আপনি, হ্যাঁ আপনি সেফাসালার, আপনিই তা পারেন। বলছে কে এই সন্তানকে, সুপ্ত যে সন্তান অর্থাৎ আমাদের বাংলার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে কে আশা দেবে, কে ভরসা দেবে, কে শোনাবে তার জীবন দিয়েও রোধ করব মরণের এই অভিযান। মরণ যে আসছে অর্থাৎ যুদ্ধ আসছে, সেই যুদ্ধটাকে কে রোধ করবে। তাই সিরাজ তার প্রশংসা করে, মির্জাফরের প্রশংসা করে বলছে হ্যাঁ আপনি সিপাহসালার প্রধান সেনাপতি, আপনিই তা পারেন এই বিপদ মুক্ত করতে। মির্জাফর বলছে আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল বলছে আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীরমর্দন বলছে তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। সিরাজ বলছে আমি আজ ধন্য, আমি আজ ধন্য। গোলাম হোসেন বলছে জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। গোলাম হোসেনকে নবাব আগে বলে রেখেছিল যে পলাশির কথাটা একটু স্মরণ করিয়ে দিতে, তাই স্মরণ করিয়ে দিল। সিরাজ বলছে হ্যাঁ পলাশি, সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুল্লাভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমর্দন, নিফরে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আপনিও আপনার আদেশবহ হয়ে থাকব, আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। অর্থাৎ পলাশি প্রান্তরে যে লর্ড ক্লাইভ সেনাবাহিনী নিয়ে উপস্থিত হচ্ছে, সেখানে আগে থেকে আমরা সেনাবাহিনী পাঠাতে হবে আপনার নির্দেশের জন্য। অর্থাৎ যেহেতু প্রধান সেনাপতি হচ্ছে মির্জাফর, তার আদেশের জন্য সবাই ওয়েট করছে কারা? রায়দুল্লাভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমর্দন, সিনফ্রে, এরা সবাই সেনাবাহিনী নিয়ে উপস্থিত থাকবে, তার জন্য এই প্রধান সেনাপতির আদেশের অপেক্ষা করছে। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ সেনাপতিগণ, তারপরে সভাসদ বাকিগণ দরবার ত্যাগ করলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়ে পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন, ঘাড় ঘুরাইয়া অস্পষ্ট কণ্ঠে ডাকিলেন। মানে সিংহাসনের দিকে অগ্রসর হয়ে একটু মাথা নত করে সিংহাসনের দিকে চেয়ে রইলেন এবং ঘাড় ঘুরিয়ে অস্পষ্ট কণ্ঠে ডাকলেন। সিরাজ বলছে গোলাম হোসেন। গোলাম হোসেন বলছে জাহাপনা। সিরাজ বলছে সিংহাসন কি টলছে? গোলাম হোসেন বলছে না জাহাপনা। সিরাজ বলছে ভালো করে দেখো তো। দুজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন। এখানে সিরাজের একটু সন্দেহ হচ্ছে, যে মনে হচ্ছে যেন অর্থাৎ বিপদ আসন্ন বুঝে তিনি মনে করছেন যে হয়তো সিংহাসন টলছে। তাই গোলাম হোসেনকে দেখতে বললেন যে সিংহাসন নড়ছে কিনা। তার মধ্যে দুজনে যখন দেখতে লাগছে, তখন ঘসেটি বেগম, সিরাজের যে মাসি, যে হচ্ছে ষড়যন্ত্র করেছিল সিরাজের বিরুদ্ধে, সেই মাসির প্রবেশ করলো দরবারে। দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ঘসেটি বলছে ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। সিরাজ বলছে কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন এবং দ্রুত পেছন দিকে ফিরে দেখলেন যে ঘসেটি, এবং হেসে বললেন ও আপনি। কাছে অগ্রসর হইলেন, কাছে গিয়ে বললেন কাজ আছে তা স্মরণ করলেই তো দেখা করতাম। বলছে কাজ আছে তা বললেই আমি দেখা করতাম। ঘসেটি বলছে নবাবের অবসরের বড়ই অভাব না। বলছে নবাবের তো সময় হয় না। সিরাজ বলছে বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। ঘসেটি বলছে এখনও বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকত জং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনও বিপদের ভয়। ঘসেটি তখন বলছে এখনও কিসের বিপদ? ঘসেটি বেগমকে আপনি বন্দি করে রেখেছেন। শওকত জং যে হচ্ছে ঘসেটি বেগমের খুব প্রিয়, তাকে আপনি রণক্ষেত্রে যুদ্ধে হারিয়ে ফেলেছেন। কোথায়ও আর প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে কেন এত ভয়? সিরাজ বলছে কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি বলছে করেছে? সিরাজ সেই সংবাদই পেয়েছি। ঘসেটি তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। বলছে তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। সিরাজ বলছে তেমনি দুর্দিন কে কামনা করে মা।
ঘসেটি বলছে দুর্দিন না সুদিন। সিরাজ বলছে সুদিন। যে কিসের সুদিন? ঘসেটি বলছে সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। তাহলে এই যে দুর্দিন না সুদিন, এই কথাটা ব্যাখ্যা করো, কোনটা দুর্দিন এবং কোনটা কার কাছে সুদিন, এটা ব্যাখ্যা করো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই ইংরেজরা যদি আক্রমণ করে তাহলে সিরাজের পতন হবে আর ঘসেটি বেগম মুক্ত হবে। অর্থাৎ ঘসেটি বেগমকে যে বন্দি করে রেখেছে সেখান থেকে সে মুক্ত হবে। তার জন্য তিনি বলছেন এই ইংরেজদের আক্রমণটাই হচ্ছে ঘসেটির কাছে সুদিন এবং সিরাজের কাছে সেটা দুর্দিন। সিরাজ বলছে আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলছেন? ঘসেটি বলছে বেশ বুঝতে পারছি, অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। অর্থাৎ সে মনে মনে সবসময় সিরাজের এরকমভাবে সিরাজের পতন চাইতো আর কি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো, মাসি তা ভুলবে? সিরাজ বলছে অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ঘসেটি বলছে অকারণে? সিরাজ নয় কি, ঘসেটি মতিঝিলকে অধিকার করেছে, আমার সঞ্চিত সম্পদকে হস্তগত করেছে। ঘসেটি তখন অভিযোগ করছে যে মতিঝিল, যেখানে অনেক মণিমুক্ত পাওয়া যেত যে ঝিলে, সেটা কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নাও দস্যু। তাহলে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে সেগুলো হচ্ছে মতিঝিল অধিকার করে নেওয়া, সঞ্চিত সমস্ত সম্পদ কেড়ে নেওয়া, পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রাখা, এগুলো হচ্ছে সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের অভিযোগ। সিরাজ বলছে মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসেটি তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? সিরাজ বলছে রাজনীতির কারণে। ঘসেটি বলছে তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, তোমার রাজনীতির সঙ্গে আমার কি সম্পর্ক? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। অর্থাৎ যে অন্যায় আমার সঙ্গে করেছো তার হিংসা, অর্থাৎ বদলা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে, তখন লুৎফা ছুটিয়া আসিল। লুৎফা হচ্ছে নবাবের স্ত্রী বা সহধর্মিণী। লুৎফা বলছে মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা। ঘসেটি বলছে নবাব মহিষী। লুৎফা তখন বলছে নবাব মহিষী নই মা, তোমার কন্যা। ঘসেটি বলছে নবাব মহিষী নাও, আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুর্দিন বাদে ওই কথাই সত্য হবে, এই আমার মতো জীবনযাপন করতে হবে। লুৎফা তখন বলছে নবাব, ঘসেটি তখন বলছে নবাব মহিষী এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব, বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। নবাব ঘসেটি তখন বলছে যে আপনার স্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমাকে শাস্তি দিয়ে আপনার স্ত্রীকে খুশি করুন। লুৎফা বলছে জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। সিরাজ বলছে দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। অর্থাৎ এই ঘসেটিকে যে বন্দি করে রেখেছে তার প্রাসাদ থেকে এনে তার সম্পদ নিয়ে নিয়েছে, তার মতিঝিল নিয়ে নিয়েছে এবং তাকে বন্দি করে রাখা হয়েছে কি, যেহেতু তিনি ষড়যন্ত্র করছে এই কারণেই। তখন এই লুৎফা বলছে ওনার যা যা আছে সব ফিরিয়ে দিন। ঘসেটি বলছে এখনও আশা, সময় আসবে। লুৎফা বলছে অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি বলছে তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে, তোমাদের আমি ক্ষমা করব? অর্থাৎ তাকে বন্দি করে রাখা হয়েছে, তার প্রাসাদেও রাখা হয়নি, এই জন্য তিনি এইসব কথাগুলো বলছেন, আক্ষেপের কথাগুলো আর কি। সিরাজ বলছে আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগছে না, আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা বলছে নবাব জাহাপনা। সিরাজ বলছে ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা, এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্যে সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। অর্থাৎ ঘরের দিকে ঘরের শত্রু,
আত্মীয় স্বজনের শত্রুতা, এদিকে তার যে সিপাহ সালাররা বা সভাসদগণ তাদের শত্রুতা, ইংরেজদের শত্রুতা, বিভিন্ন কারণে সিরাজ মানে জর্জরিত, তাই তিনি কথা বলছেন। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন, অর্থাৎ দুঃখে তিনি মাথা চেপে ধরলেন, কি করবেন বুঝতে পারছেন না। তারপরে ঘসেটি বলছে, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ বলছে, আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আবার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ, আমি তাও পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। এখান থেকে কিন্তু সিরাজের চরিত্র খুবই ইম্পর্টেন্ট। দেখো সিরাজের যে চারিত্রিক যে গুণগুলো সেগুলো কিন্তু এখান থেকে ফুটে উঠছে প্রত্যেকটা লাইনে, যে তার মধ্যে সমবেদনা রয়েছে, পরের দুঃখে কাতর তিনি, তার মধ্যে বীরত্ব রয়েছে, তিনি সমস্যা উপলব্ধি করতে পারার ক্ষমতা তার রয়েছে, এবং পরিস্থিতি বুঝে সকলকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও তার রয়েছে। পরিস্থিতির মোকাবেলার জন্য কী কী করা দরকার, কখন শান্ত থাকা দরকার, কখন কঠোর হওয়া দরকার, সেই গুণগুলো কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সিরাজের চরিত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে রেখো। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, মানে এই সমস্ত কথা ভাবতে ভাবতে সিরাজ প্রায় কেঁদে ফেললেন। তখন লুৎফা তার কাছে গিয়ে লুৎফা বলছে, নবাব জাহাপনা, আপনার চোখে জল আমি যে সইতে পারি না। ঘসেটি বলছে, আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই, অর্থাৎ এ কান্না শেষ হবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে, আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে কন্দন রোল, সিরাজের নবাবীর এই পরিণাম। অর্থাৎ তার মাসি ঘসেটি বেগম তাদেরকে এই যে অভিশাপগুলো দিচ্ছে বা তাদের অমঙ্গল কামনা করছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে ঘসেটি বেগমের চরিত্রটাও কিন্তু তোমরা করে রেখো। ঘসেটি বেগমের মধ্যে কী কী গুণগুলো ছিল, অর্থাৎ অবগুণগুলো, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঘসেটি চলিয়া গেলেন, নবাব তাহার দিকে অগ্রসর ছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ বলতে পারো, লুৎফা বলতে পারো, এই ঘসেটি বেগম মানবী না দানবী? এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলতে পারো, লুৎফা বলতে পারো, এই ঘসেটি বেগম মানবী না দানবী? কে কার উদ্দেশ্যে কথা বলেছে এবং কেন এই কথা বলেছে? লুৎফা বলছে, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কেন এই কথা বলেছে লুৎফা, ব্যাখ্যা করো, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। সিরাজ বলছে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। লুৎফা বলছে, চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। সিরাজ বলছে, বিশ্রামের অবসর হবে পলাশির পর। লুৎফা বলছে, পলাশি, সে কি জাহাপনা? সিরাজ বলছে, তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। লুৎফা বলছে, আবার যুদ্ধ জাহাপনা? সিরাজ বলছে, 15 মাসের নবাবী লুৎফা, তার মধ্যে পুরো একটি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে, এইবার হয়তো শেষ যুদ্ধ। অর্থাৎ এই যে 15 মাসে রাজত্ব, 15 মাসের মধ্যে কিন্তু নবাব কী কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই পুরো একটি বছরে যুদ্ধে, ষড়যন্ত্র ভেদ করা, গুপ্তচর পরিচালনা, এই সমস্ত কাজে তার সময়টা চলে গেছে, আবার এসছে যুদ্ধ। লুৎফা বলছে, শেষ যুদ্ধ। সিরাজ বলছে, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে বোঝানো যাচ্ছে যে সিরাজ যদি পরাজিত হয় তাহলে সিরাজের আর যুদ্ধ করা হবে না, অর্থাৎ সিরাজ আর জীবিত থাকবে না, অর্থাৎ ইংরেজরা এখানে রাজত্ব শুরু করবে। আর যদি পরাজিত হয় ইংরেজরা, তাহলে আর কখনো মানে ইংরেজদের যুদ্ধ করার সুযোগ দেবে না। লুৎফা বলছে, পলাশি। সিরাজ বলছে, পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্ত রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি, রাক্ষসী পলাশি। অর্থাৎ একটা সময় এই পলাশি বনে লাখো লাখো যে পলাশি
পলাশ ফুল দেখতে লাল, সেই পলাশ ফুল লাল লাল হয়ে থাকতো, তাই বলছে এখনও হয়তো সেই লাল জিনিস সে চাইছে, সেই পলাশই, অর্থাৎ এখন তো ফুল নেই কিন্তু তাই সে লাল রক্ত চাইছে। নবাব বলছে জানি না কার রক্ত সে চায়, অর্থাৎ ইংরেজদের নাকি আমাদের পলাশী, রাক্ষসী পলাশী, এই কথা বলে এখানে কিন্তু এই নাটকটি শেষ হলো। নবাব বাইর হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। অর্থাৎ নাটকটা এখানে শেষ হলো। নাটকের যে মঞ্চ থেকে নবাব বেরিয়ে গেলেন এবং মঞ্চ অন্ধকার হয়ে গেল, লাইট অফ হয়ে গেল এবং যবনিকা অর্থাৎ যে পর্দাটা পড়ে লাস্টের শেষের সেই পর্দাটা পড়ে গেল। এইভাবে আমাদের যে আলোচ্য নাট্যাংশ সিরাজদৌল্লা, সেই নাটকটি এখানে শেষ হলো। এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এই প্রশ্নগুলো পরবর্তীকালে আমি লাইন ধরে ধরে এবং পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামীতে তোমাদের সিলেবাস ভিত্তিক বিভিন্ন বিষয়ের আলোচনা, সাজেশান, কমন পাওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না।